আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ কামরুল হাসান স্যার, প্রভাষক, ম্যানেজমেন্ট বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। তোমরা জানো এই কোভিড-19 কারণে আমাদের এই সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর অনলাইন ক্লাসের আয়োজন করেছে। ইতোপূর্বে আমি তোমাদের 8টি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের আরেকটি ক্লাস নিব। তো দেখা যাক আজকে আমি কী কী বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে যেই সকল বিষয়গুলো থাকবে, অর্থাৎ যে পাঠসূচি নিয়ে আলোচনা করবে, সেগুলো হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধরন, এক মালিকানা ব্যবসায়ের ধারণা, এক মালিকানা ব্যবসার কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের যে অর্থনীতি, এক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের কী গুরুত্ব রয়েছে বা কোন কোন ক্ষেত্রগুলোতে এক মালিকানা ব্যবসায়ের সফলতার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় কী জন্য টিকে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও অংশীদারি ব্যবসার সম্পর্কে সামান্য ধারণা পাওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধরন। হ্যাঁ, তোমরা হয়তো আশেপাশে অনেকে দেখে আসছো, কোম্পানির নাম শুনেছো, তারপরে অংশীদারি ব্যবসার নাম শুনেছো বা সমবায় সমিতি, এই সকল বিষয় সম্পর্কে ধারণা পেয়েছো। তো আমরা আজকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখার চেষ্টা করব। তো ব্যবসার ধরনের ভিত্তিতে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। হ্যাঁ, এক মালিকানা শব্দটিকে বিশ্লেষণ করলে মূলত আমরা দুটি বিষয় পাই। একটি হচ্ছে এক, অর্থাৎ একজন, এবং আর যেটি রয়েছে সেটি হচ্ছে মালিকানা। হ্যাঁ, অর্থাৎ এই মালিক অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তাকে বোঝানো হয়েছে এই শব্দটি দ্বারা। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ব্যবসা প্রতিষ্ঠানে একজন মাত্র মালিক থাকবেন, যিনি ব্যবসার পরিচালনা করবার জন্য প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করবেন, ব্যবসার সমস্ত লভ্যাংশ তিনি নিজে ভোগ করবেন এবং ব্যবসায় যদি কোনো ক্ষতির সম্মুখীন হন সেটাও তিনি নিজে বহন করবেন এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজে সক্রিয় ভূমিকা পালন করবেন। এই ধরনের ব্যবসা হচ্ছে মূলত এক মালিকানা ব্যবসা। আমরা আমাদের আশেপাশে যে সকল ছোট দোকানগুলো দেখি বা যে সকল কাঁচামালের দোকানগুলো দেখছি, সবই হচ্ছে এক মালিকানা ব্যবসার উদাহরণ। সেই ক্ষেত্রে আমরা মুদি দোকানের কথা বলতে পারি বা এই শাকসবজির দোকানের কথা বলতে পারি, বা যিনি ফ্লেক্সি লোডের ব্যবসা করছেন সেটা হতে পারে। আচ্ছা, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা। তো অংশীদারি ব্যবসা হচ্ছে একের চেয়ে অধিক মালিক থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে সদস্যের সংখ্যা 2 থেকে 20 জন হবেন। যদি এটা ব্যাংকিং পার্টনারশিপ হয় তাহলে সেক্ষেত্রে এই সদস্যের সংখ্যা হবে হচ্ছে 10 জন। তো অংশীদারি ব্যবসার সুবিধাটা হচ্ছে এক মালিকানা ব্যবসার কিছু অসুবিধা রয়েছে, যেমন মূলধনের সংকট। সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায় একাধিক সদস্য হওয়ার কারণে মূলধনের সমাবেশ বেশি থাকে। এছাড়া পরিচালনার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা বা সীমাবদ্ধতা থাকে অংশীদারি ব্যবসায়, সেটা অনেক অংশে কমে যায়। এছাড়া এক মালিকানা ব্যবসায় দেখা যায় যে যদি কোনো ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে, অর্থাৎ কোনো কারণে ব্যবসায় যদি লোকসানের মুখোমুখি হয়, সেক্ষেত্রে পুরোটা হচ্ছে একজনকে বহন করতে হয়। কিন্তু অংশীদারি ব্যবসায় কী হয়, যতজন অংশীদার থাকবে তারা সকলে এই ঝুঁকির পরিমাণ ভোগ করবেন, অর্থাৎ বহন করবেন। এরপরে যেটি রয়েছে যৌথ মূলধনী ব্যবসা। তো যৌথ শব্দ দ্বারা বোঝায় যে অনেক মানুষের সমষ্টি, আর মূলধন হচ্ছে যে ব্যবসা পরিচালনা করার জন্য আমার যে অর্থ দরকার সেটি। অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসা কি হচ্ছে, ব্যবসা পরিচালনা করবার জন্য যে মূলধন সেটা বিপুল সংখ্যক মানুষের নিকট থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এর মাধ্যমে কি হয়, ব্যবসার যে ঝুঁকি আছে সেটা যাদের নিকট থেকে মূলধন সংগ্রহ করা হবে তাদের সকলের মধ্যে বন্টন করা হবে। এতে করে ব্যবসায় ঝুঁকি কমে যাবে, মূলধনের পরিমাণ বাড়বে ইত্যাদি। অর্থাৎ আমরা যদি আমাদের আশেপাশে খেয়াল করি তাহলে দেখবো আমরা যে ব্যাংক আছে, বিমা রয়েছে, তারপর হচ্ছে যে সকল প্রতিষ্ঠান, সেসব কোম্পানি শব্দটি রয়েছে, সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে যৌথ মূলধনী ব্যবসার উদাহরণ। এরপরে যেটি রয়েছে সমবায় সমিতি। তোমরা নিশ্চয়ই অনেকে মিল্ক ভিটার নাম শুনেছ। অর্থাৎ মিল্ক ভিটা হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বৃহদায়তনের সমবায় সমিতির উদাহরণ। তো সমবায় সমিতির কাজ হচ্ছে সমিতির যে সকল সদস্য থাকবেন তারা
তারা সকলেই কোনো একটি নির্দিষ্ট পণ্য উৎপাদন করবেন এবং সেই পণ্য তারা একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করবেন এবং ওই বিক্রি থেকে যে মুনাফা হবে সেটি কি করবে, তারা যে সকল সদস্য থাকবে তারা সেগুলো বন্টন করে নেবেন। এক্ষেত্রে সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, যে সকল অর্থাৎ সমিতির যে সকল সদস্য রয়েছে তাদের কল্যাণ সাধন করা। এরপরে যেটি রয়েছে রাষ্ট্রীয় ব্যবসায়, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বিটিসিএল বা আমরা যদি কি বলে এটাকে টেলিটক, তারপর হচ্ছে আমরা যদি তিতাস গ্যাস যেটি রয়েছে সেটি, তারপর হচ্ছে ওয়াসা, এগুলোর কথা বলি, বা সোনালী ব্যাংক, এগুলো হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ। তো রাষ্ট্রীয় ব্যবসার মূল কাজ হচ্ছে জনকল্যাণ সাধন করা। রাষ্ট্রীয় ব্যবসায় কিন্তু কখনো মুনাফা অর্জনের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় না, জনকল্যাণ সাধন করার জন্য মূলত রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা করা হয়। এরপরে যেটি রয়েছে সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ এক্ষেত্রে যে বেসরকারি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানাও বিদ্যমান থাকে। হ্যাঁ, অর্থাৎ সরকার এবং সাধারণ জনগণ এই উভয় পক্ষ মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে সেটাকে বলা হয় কি সরকারি বা বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। উদাহরণ হিসেবে আমরা যদি ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ের কথা বলতে পারি, বা আমরা মোংলা যে ইপিসেট রয়েছে সেটার কথা বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আমরা যদি মেয়র হানি ফ্লাইওভারের কথা বলতে পারি, এগুলো হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের উদাহরণ। এরপর রয়েছে কি যৌথ উদ্যোগী ব্যবসায় জোট, বিভক্ত হিন্দু পরিবার। তো ব্যবসায় জোট হচ্ছে কতিপয় ব্যবসায়ী যখন নিজেদের স্বার্থে তারা জোটবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করে, সেটাকে বলা হয় ব্যবসায় জোট। হ্যাঁ, এক্ষেত্রে জোটবদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে তারা যেন তাদের ভিতরে যে প্রতিযোগিতা হয়ে থাকে সেগুলো অ্যাভয়েড করার মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এর জন্য মূলত ব্যবসায় জোট গড়ে তোলা হয়। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা এক মালিকানা ব্যবসায়ের সম্পর্কে একটু বিস্তৃত আকারে ধারণা পাওয়ার চেষ্টা করব। ধরো তুমি এই ব্যবসা প্রতিষ্ঠান এই পড়াশোনা শেষ করে তুমি চাকরি না করে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হচ্ছে, তোমার পরিবার হোক বা কোনো অর্থ সরবরাহের প্রতিষ্ঠান হোক তাদের নিকট থেকে মূলধন সংগ্রহ করবে। হ্যাঁ, মূলধন সংগ্রহ করার পরে তুমি ধরো যে একটি রেস্টুরেন্ট দেবে। তো রেস্টুরেন্ট দেওয়ার জন্য প্রয়োজনীয় জায়গা ঠিক করলে, তোমার রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন কী হবে সেটা ঠিক করলে, তারপর হচ্ছে কী কী খাবার তুমি সেল করবে সেটা ঠিক করলে, এবং কী করলে ফাইনালি ওই খাদ্যদ্রব্য বিক্রয় করবার জন্য তুমি নিজেই সরাসরি রেস্টুরেন্টে উপস্থিত হলে বা তুমি সেখানে সক্রিয় ভূমিকা পালন করলে। এই ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি যে এই রেস্টুরেন্টে সব কিছু তুমি নিজেই করছো এবং তুমি একা, তোমার সঙ্গে কিন্তু আর কেউ নেই। তবে হ্যাঁ, ঠিক আছে, তোমার ওই রেস্টুরেন্ট পরিচালনা করবার জন্য দেখা যাবে অনেক কর্মচারী তুমি নিতে পারো, কিন্তু সেগুলো বা তারা কিন্তু মালিক নয়, তারা হচ্ছে কি তোমার প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টের অর্থ সরবরাহকারীকে তুমি, এই রেস্টুরেন্ট পরিচালনা করছে কি তুমি, এই রেস্টুরেন্টের যে লাভ হবে সেটা ভোগ করবে কি তুমি, যদি প্রতিষ্ঠানের লস হয় সেটা ভোগ করবে কি তুমি। তাহলে দেখা যাচ্ছে কি তুমি সব কিছু, আর দেখা যাচ্ছে কি তুমি কিন্তু একজন। তাহলে এটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়ের উদাহরণ। তো আমরা যদি এই যে গল্পটি বা যে উদাহরণটি দিলাম এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই, এই রেস্টুরেন্টের মালিক কজন ছিল, মাত্র একজন, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় মাত্র একজন মালিক থাকবেন। আর কি ছিল, রেস্টুরেন্টে সরবরাহ কে ছিল, তুমি ছিলে। হ্যাঁ, তাহলে কি আর পরিচালনা কে করছে, তুমিই করেছো। তাহলে আমরা কি পাচ্ছি যে মালিক নিজেই পরিচালক এবং নিজেকে মূলধন সরবরাহকারী। আর এক্ষেত্রে মুনাফা কে ভোগ করেছো, তুমি ভোগ করেছো। তাহলে এক মালিকানা ব্যবসায়ী কি হবে, যে মালিক নিজে মুনাফা ভোগ করবে এবং সে নিজে ঝুঁকি বহন করবে। আরেকটা বিষয় খেয়াল করবে, তুমি এই রেস্টুরেন্ট পরিচালনা করতে গিয়ে তুমি চাইলে কিন্তু তোমার মতো করে সিদ্ধান্ত নিতে পারো। সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে কিন্তু তার উপর নির্ভর করতে হবে না, কারণ হচ্ছে যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তুমি নিজেই তোমার বস, অর্থাৎ এক্ষেত্রে তুমি কিন্তু স্বাধীন, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কিন্তু এক মালিকানা ব্যবসায়
তোমার ওই রেস্টুরেন্টের সবচেয়ে মারাত্মক সমস্যা যেটা হবে যে সেখানে এই স্থায়িত্ব নিয়ে সমস্যা থাকবে। আরেকটা হচ্ছে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা কই থেকে আসবে? এই যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকি থেকে মূলত অনিশ্চয়তা সৃষ্টি হবে। তোমরা যারা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ভর্তি হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখবে যে আমাদের কলেজের ঠিক বিপরীত পাশে একটি রেস্টুরেন্ট ছিল, হ্যাঁ, লা লিগা। এটা কিন্তু যখন শুরু হয় বেশ বিস্তৃত পরিসরে শুরু হয়েছিল, কিন্তু এটি শুরু হওয়ার 2 থেকে 2.5 বছরের মাঝে বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হয়েছে? এখানে এই ঝুঁকি থেকে তারা ঠিকমতো প্রফিট করতে পারেনি। প্রফিট না করার ফলে এক পর্যায়ে তারা তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হয়েছে। এক্ষেত্রে এই যে ঝুঁকি পুরোটাই কে বহন করেছে? লা লিগা রেস্টুরেন্টের যিনি মালিক ছিলেন তাকে নিজেই বহন করতে হয়েছে। অর্থাৎ তোমার যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের পুরো ঝুঁকি তোমাকেই বহন করতে হবে। অর্থাৎ এক মালিকানার ব্যবসায়ী ঝুঁকি কে বহন করবে? মালিক নিজে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো যে কোন কোন বিষয়গুলো এক মালিকানা ব্যবসায়কে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা করেছে। অর্থাৎ এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য শব্দটি আমি সংক্ষেপে একটু বলে নিই। বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছুর ভেতরে বিদ্যমান এমন কোনো গুণ যেগুলো অন্য কিছু থেকে ওই বস্তুকে আলাদা করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি আমার কথা বলি ধরো আমি দেখতে একটু লম্বা, ঠিক আছে, তো এটা আমাকে কি করেছে? অন্য তোমার আরেকজন শিক্ষক থেকে আমাকে আলাদা করেছে। তো এটা আমার এক প্রকার বৈশিষ্ট্য হতে পারে। তাহলে এক মালিকানা ব্যবসার এরকম কি কি বৈশিষ্ট্য বা গুণ রয়েছে যার কারণে এক মালিকানা ব্যবসা অন্যান্য ব্যবসা থেকে অনেকটা আলাদা বা সহজে তাকে চিহ্নিত করা যায়? আমরা আজকে সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে যেটি রয়েছে যে একক মালিকানা ও নিয়ন্ত্রণ। অর্থাৎ আমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম সেখানে কিন্তু একজন মাত্র মালিক রয়েছিল এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানে ওই মালিক কি করতো? সেই তার রেস্টুরেন্ট নিয়ন্ত্রণ করতো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একাধিক মালিক নেই, মালিক একজন থাকার কারণে সে তার নিজেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে। তো আর এক মালিকানা ব্যবসায় গঠন করবার জন্য তোমাকে কিন্তু বিশেষ কোনো ধরনের ফর্মালিটিস বা প্রসিডিউর ফলো করতে হচ্ছে না। তুমি চাইলে তোমার বাড়ির পাশে ছোট একটি মুদি দোকান দিতে পারো, এর জন্য তোমাকে কিন্তু বিশেষ পারমিশন নিতে হয় না। বা চাইলে তুমি একটি সেলুন দিতে পারো, বা চাইলে তুমি একটি বিউটি পার্লার দিতে পারছো। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে এক মালিকানা ব্যবসায় গঠন করা অত্যন্ত সহজ, যেখানে তুমি যদি কোম্পানি গঠন করতে চাও তোমাকে কিন্তু অনেক ফর্মালিটিস মেনে চলতে হবে। ঠিক আছে, এরপরে যেটি রয়েছে একক সত্তা। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তি, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ীকে বলে একক সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, কারণ এখানে একাধিক মালিক থাকে না। এটা এক মালিকানা ব্যবসার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সীমিত মূলধন। অর্থাৎ এক্ষেত্রে মালিক কি করে? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য যতটুকু মূলধন প্রয়োজন হয় মালিক তার নিজস্ব উৎস বা ধার করে হতে পারে, সেখান থেকে ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে। যার কারণে কি দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার মূলধন সীমিত থাকে। তবে হ্যাঁ, বর্তমানে দেখা যায় যদি মূলধন সীমিত রয়েছে কিন্তু মূলধনের প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে মালিক চাইলে বিভিন্ন ব্যাংক রয়েছে বা লিজিং কোম্পানি রয়েছে, সেখান থেকে চাইলে সহজে তার মূলধনের ব্যবস্থা করতে পারেন। আর আমি যে উদাহরণগুলো দিয়েছি, যে রেস্টুরেন্টের কথা বলেছি, মুদি দোকানের কথা বলেছি, সেগুলো নর্মালি আকারে ছোট হয়। তো এই ছোট আকারের কারণে একজন ব্যক্তি চাইলে খুব সহজে এই ব্যবসাটা প্রতিষ্ঠা করতে পারে। এর জন্য এক মালিকানা ব্যবসায় সাধারণত ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে। এই ক্ষুদ্র আকৃতি হওয়ার কারণে মালিক কি করতে পারেন? চাইলে সেটি সহজে পরিচালনা করতে পারেন। দেখো এরপরে যেটি রয়েছে যে অসীম দায়। মুনাফার ক্ষেত্রে মুনাফা যেমন একজন মালিক নিজেই ভোগ করে, তাকে কারোর সঙ্গে শেয়ার করতে হয় না, ঠিক একইভাবে এক মালিকানা ব্যবসায় যদি কোনো কারণে ক্ষতির সম্মুখীন হয় বা লোকসানের সম্মুখীন হয়, সেক্ষেত্রে এই লোকসানের পুরোটাই মালিককে নিজে বহন করতে হয়। যার কারণে বলা হয় এক মালিকানা ব্যবসায় দায়ের পরিমাণ অসীম। তোমরা যারা এখানে ইন্টারমিডিয়েট পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তারা একটু ভালো করে খেয়াল করে সেখানে দেখবে এই যে বৈশিষ্ট্যটা আছে কোন ব্যবসা প্রতিষ্ঠানের দায় অসীম। হ্যাঁ, এই প্রশ্নটা মাঝে মাঝে এসে থাকে। হ্যাঁ, তো এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে খেয়াল করবে। তো এই দায় অসীম হওয়ার কারণে কি হচ্ছে? এক মালিকানা ব্যবসায় বেশি দিন টিকে থাকতে পারে না যদি না সেটাকে প্রপারলি পরিচালনা করা হয়। আমরা যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম বা লা লিগার কথা বলেছিলাম, সেটা কি হয়েছে? হিউজ পরিমাণে লস করেছে। লস করার কারণে সে একটা সময় ব্যবসা প্রতিষ্ঠান বাধ্য হয়েছে বন্ধ করে দেওয়ার জন্য।
এর ফলে তার যে ব্যবসা প্রতিষ্ঠানের যে দায় রয়েছিল বিভিন্ন পক্ষের নিকট, তার পুরোটা কাকে বহন করতে হয়েছে? এই লালিগের যিনি মালিক ছিলেন তাকে একা বহন করতে হয়েছে। এরপরে যেটি রয়েছে যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় কি হয় যে মালিককে তার সিদ্ধান্তের জন্য কারো উপর নির্ভর করতে হয় না, তিনি চাইলে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এর জন্য কি হয় যে সিদ্ধান্ত তিনি দ্রুত নিতে পারেন। ব্যবসায় সফলতার জন্য যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঠিক সময় সিদ্ধান্ত গ্রহণ করা। তুমি যদি যৌথ মূলধনী কোম্পানির কথা চিন্তা করো, সেখানে কি হয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে সকল শেয়ার হোল্ডার থাকবেন বা পরিচালনা পর্ষদ থাকবেন, তাদের পরিচালনা পর্ষদের সেই সিদ্ধান্তটি গৃহীত হওয়ার পরে সেটি বাস্তবায়ন হবে বা সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এই সকল ঝামেলা নিয়ে তুমি চাইলে যা খুশি তাই করতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। এরপরে কি রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ। এক মালিকানা ব্যবসায় কি হচ্ছে, মালিক নিজে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, এই ক্ষেত্রে উনি ভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। ভোক্তাদের চাহিদা কি, তাদের কি চাচ্ছে, তারা কি পাচ্ছে, বা তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, বা তারা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের কোয়ালিটি কেমন চাচ্ছে, সেই সম্পর্কে মালিক কি করছে ধারণা পাচ্ছে। কারণ এই কনজিউমার বা যারা ভোক্তা রয়েছে তাদের সঙ্গে মালিকের একটি প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব কিসের মাধ্যমে? এক মালিকানা ব্যবসার মাধ্যমে। ওকে, এরপর আমরা দেখব এক মালিকানা ব্যবসার গুরুত্ব কি। আর গুরুত্ব কি অর্থাৎ আমাদের যে ইকোনমি বা অর্থনীতি রয়েছে সেখানে এক মালিকানা ব্যবসায় কিভাবে ভূমিকা পালন করছে। তোমরা একটু খেয়াল করো, যেখানে একটা বানান ভুল হয়েছে, এখানে আসলে ত হবে না, ঠিক আছে, এটা অন্য ওই কণ্ঠটা যেটা উল্লেখ করে সেটা হবে, এটা খেয়াল করবে, ঠিক আছে। তো এখানে কি দেখতে পাচ্ছি যে বৃহদায়িত উৎপাদন সুবিধা। হ্যাঁ, তো এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান কি করছে যে একজন ব্যক্তির, হ্যাঁ, তার ভিতরে একটা আইডিয়া রয়েছে কি, সে একটি ব্যবসা বা একটা ইউনিক একটি প্রোডাক্ট কি ডেভেলপ করেছে। হ্যাঁ, তো তার কাছে হিউজ ক্যাপিটাল নেই, সেক্ষেত্রে সে কি করতে পারে যে এই উৎপাদন সুবিধা ভোগ করতে পারে, অর্থাৎ ছোট আকারে বা সীমিত আকারে মূলধন নিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটি রয়েছে আত্মকর্মসংস্থানের সুযোগ। তোমরা জানো বর্তমানে বাংলাদেশে সবচেয়ে যে সমস্যাটি সবচেয়ে প্রবল সেটি হচ্ছে বেকার সমস্যা। বাংলাদেশে বর্তমানে প্রায় 5 লক্ষের উপর রয়েছে যে যারা অনার্স মাস্টার্স পাস করে বসে রয়েছে কিন্তু কোনো চাকরি নেই। হয়তো সেই সংখ্যাটা আরও বেশি হবে। আমি যে পরিসংখ্যানটি বলেছি সেটি কিছুদিন আগের বা কয়েক বছর আগের হতে পারে। তো রয়েছে, দেখা যাচ্ছে যে পাশ করে বসে আছে কিন্তু চাকরি নেই। সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসা হতে পারে তাদের জন্য কর্মসংস্থানের বিশাল একটি সুযোগ। কারণ কি? কারণ হচ্ছে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠা করার জন্য কিন্তু হিউজ পরিমাণ ক্যাপিটাল বা মূলধনের দরকার নেই। সামান্য পরিমাণ মূলধন নিয়ে চাইলে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠা করা যায়। আর বর্তমান সময় ব্যবসাটা আরও সহজ। তুমি চাইলে ফেসবুকে একটা অ্যাকাউন্ট করো বা একটি পেজ খোলো, জাস্ট তোমার যে প্রোডাক্ট আছে সেটাকে সেখানে শো করো, মানুষের সাথে যোগাযোগ করে দেখবা সেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটি হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার। এক মালিকানা ব্যবসায়ী কি করছে, তার যে মালিক কি করছেন, তার ক্ষুদ্র সঞ্চয় যেটি রয়েছে সেটি ব্যবসায় বিনিয়োগ করছেন। হ্যাঁ, বিনিয়োগ করার মাধ্যমে তার মুনাফা অর্জন করছেন, মুনাফা থেকে আবার বিনিয়োগ করছেন। এটি কি হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। এছাড়া আমাদের আশেপাশে যে কাঁচামাল ছড়িয়ে ছিটিয়ে থাকে, এক মালিকানা ব্যবসায়ী কি করছে, সেখানে কাঁচামাল সংগ্রহ করছে। আমরা যদি ধরো কৃষির উদাহরণ দিতে পারি, সেক্ষেত্রে কি বলা যেতে পারে যে আমরা এই কি বলে থাকে কারুশিল্পের কথা বলতে পারি। হ্যাঁ, কারুশিল্পীরা কি করছে, কারুশিল্পের জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল তার জন্য কিন্তু বিদেশ থেকে আমদানি করার দরকার হয় না। আমাদের আশেপাশে যে সকল কাঁচামাল রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু কারুশিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা যায়। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের আশেপাশের যে সম্পদগুলো রয়েছে সেটার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হচ্ছে। আর আরেকটি যেটি রয়েছে প্রশিক্ষণের উপযুক্ত ক্ষেত্র। হ্যাঁ, গত ক্লাসে আমি বলেছি আসলে প্রশিক্ষণ হচ্ছে মানুষ বা একজন কর্মী তার কাজ যাতে যথাযথভাবে সম্পাদন করতে পারে সেই জন্য প্রয়োজনীয় শিক্ষা। তো এক মালিকানা ব্যবসায় একজন মালিক বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে সেটা কি করতে পারে, বাস্তব ক্ষেত্রে তার যথাযথভাবে প্রয়োগ ঘটাতে পারে। হ্যাঁ, তুমি ধরো তুমি একটি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছো, সেক্ষেত্রে কি করছো, তুমি একটি ছোট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ওপেন করো, সেখানে কি করতে পারো, তুমি যে নলেজ গ্যাদার করেছো সেই নলেজ তোমার যে থাকবে শিক্ষার্থী থাকবে তাদের মাঝে তুমি কি করতে পারবে, ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবে। এরপরে কি করছে, উৎপাদন এবং বন্টন ব্যবস্থার উন্নয়ন করছে। হ্যাঁ, তো আমি বন্টন ব্যবস্থা সম্পর্কে জাস্ট একটু কথা বলবো
পণ্যদ্রব্য উৎপাদন করলে কিন্তু উৎপাদনকারীর কাজ শেষ হয়ে যায় না। সেক্ষেত্রে উৎপাদিত পণ্য কি করতে হয়, যারা ভোক্তা রয়েছে, যারা ক্রেতা রয়েছে, তাদের নিকট এই উৎপাদিত পণ্যদ্রব্য কি করা হয়, পৌঁছানোর দরকার পড়ে। তো এই যে বন্টন ব্যবস্থা রয়েছে, এই বন্টন ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তা বা কনজিউমার তাদের নিকট পৌঁছানো হয় বা পৌঁছে দেওয়া হয়। আমরা যদি বর্তমানে রাজশাহী আমের কথা বলি, আম কি হচ্ছে, আম উৎপাদিত হচ্ছে রাজশাহীতে, বাট আমরা ফরিদপুরে বসে বসে রাজশাহীর বিখ্যাত গোপালভোগ বা হিমসাগর বলি বা হাড়িভাঙ্গা বলি, সেগুলো আমরা খেতে পারছি। আর এই সমস্ত বা সব কিছুই সম্ভব হয়েছে কার জন্য, এই বন্টন ব্যবস্থার মাধ্যমে। তো এই যে বন্টন ব্যবস্থাপনা, এটা কে করছে, এটা বেসিক্যালি করছে এক মালিকানা ব্যবসা। যে ব্যক্তি তোমার জন্য সেই রাজশাহী থেকে ফরিদপুরে আম পাঠাচ্ছে, উনি কিন্তু একটি কোম্পানি খুলে এই কাজটি করছে না। সে কি করছে, যারা আম চাষি রয়েছে তাদের নিকট থেকে আম সংগ্রহ করছে, জাস্ট তারপর ফরিদপুরে পাঠিয়ে দিচ্ছে, তুমি এখানে বসে বসে সেগুলো খাচ্ছ। এরপরে যেটি রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন। এক মালিকানা ব্যবসায়ী কি করছে, একজন মালিক তার প্রতিষ্ঠান থেকে কি করছে, লাভ পাচ্ছে। সেই লাভের দিয়ে তার যে ফ্যামিলি রয়েছে, পরিবারের সদস্য রয়েছে, তাদের পড়াশোনা করাচ্ছে। পড়াশোনার মাধ্যমে তাদের কি হচ্ছে, তাদের লাইফস্টাইল উন্নত হচ্ছে। এছাড়াও কি করছে, যে এক মালিকানা ব্যবসায় যে সকল পণ্যদ্রব্য উৎপাদিত হয়, সেগুলো সাধারণ মানুষ কনজিউম করার সুযোগ পাচ্ছে। আর এতে করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এরপরে যেটি রয়েছে যে উদ্যোক্তা সৃষ্টি। তোমরা যারা বিভিন্ন বা পেপার পত্রিকা পড়ে থাকো বা ফেসবুকে বিভিন্ন নিউজ পড়ে থাকো, তারা খেয়াল করবে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে চাকরির জন্য বসে না থেকে মৎস্য চাষে নিযুক্ত হতে হবে। অর্থাৎ যারা পড়াশোনা শেষ করে রয়েছে তাদের উচিত না চাকরির জন্য বসে থাকা, তাদের উচিত অর্থাৎ আত্মকর্মসংস্থানমূলক যে সকল কাজগুলো রয়েছে সেখানে নিজেদেরকে নিযুক্ত করা। আর এই উদ্যোক্তা সৃষ্টির জন্য এক মালিকানার ব্যবসা হতে পারে উপযুক্ত ক্ষেত্র। কারণ কি, কারণ হচ্ছে এক মালিকানার ব্যবসার জন্য কিন্তু হিউজ ক্যাপিটালের দরকার নেই, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। অর্থাৎ একজন শিক্ষিত লোক চাইলেই 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক, সেই টাকা নিয়ে ছোট আকারে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারে। অর্থাৎ বাংলাদেশে যে উদ্যোক্তা সৃষ্টি, এর অন্যতম একটি ক্ষেত্র হতে পারে এক মালিকানা ব্যবসা। ওকে, তারপরে যেটি হচ্ছে তথ্য সরবরাহ পরামর্শ প্রদান। আমরা জানি যে কোম্পানি কি হয়, কোম্পানি সেই পণ্যদ্রব্য উৎপাদন করে, কিন্তু সেগুলো সরাসরি ভোক্তাদের নিকট বন্টন করা হচ্ছে কারা, এক মালিকানা ব্যবসা যারা পরিচালনা করে তারা। কারণ কি, কারণ হচ্ছে দেখো, কোম্পানি কিন্তু কখনো পণ্য সরাসরি ক্রেতাদের নিকট বিক্রি করে। তারা কি করছে, এই পণ্যগুলো বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে যারা মুদি দোকানদার রয়েছে তাদের মাধ্যমে ক্রেতাদের নিকট বিক্রয় করছে। আর এতে করে কি হচ্ছে, যে ক্রেতাদের কি চাহিদা বা ক্রেতাদের কি অভিযোগ, সেগুলো সম্পর্কে তারা ধারণা পাচ্ছে। আর এই তথ্যগুলো এক মালিকানা ব্যবসায়ী কি করছে, কোম্পানির নিকট পৌঁছে দিচ্ছে, এবং কোম্পানি সেই সকল তথ্য অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনমূলক সিদ্ধান্ত গ্রহণ করছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র, অর্থাৎ কোন ক্ষেত্রগুলোতে এক মালিকানা ব্যবসার তাকে সফল হওয়ার সম্ভাবনা বেশি। তো প্রথম যেটি রয়েছে স্বল্প পুঁজির ব্যবসা, অর্থাৎ যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করবার জন্য পুঁজির পরিমাণ সামান্য পরিমাণ দরকার হয়, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা যদি মুদি দোকানের কথা বলতে পারি, বা আমরা ছোট একটি কাঁচামালের দোকানের কথা বলতে পারি, তো মুদি দোকানে সামান্য পুঁজি দরকার হয় এবং একজন ব্যক্তি চাইলে খুব সহজে এই ব্যবসাটি শুরু করতে পারে। এরপর হচ্ছে স্বল্প ঝুঁকির ব্যবসা, অর্থাৎ যে সকল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, কম ঝুঁকি রয়েছে, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসা পারফেক্ট। অর্থাৎ আমি একটি বিষয় ক্লিয়ার করছি, আমরা ঝুঁকি বলতে কি বুঝি, হ্যাঁ, অর্থাৎ ভবিষ্যতে যে অনিশ্চয়তা রয়েছে, হ্যাঁ, এটি হচ্ছে ঝুঁকি। অর্থাৎ যে সকল অনিশ্চয়তার কারণে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থেকে যায়, সেটাকে মূলত বলা হয় ব্যবসায়ের ঝুঁকি। তারপরে যে পচনশীল দ্রব্যের ব্যবসা, এটি হতে পারে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। কেন, আমের কথা বললাম কিছুক্ষণ আগে। আম কি হয়, একজন ব্যক্তি কি করতে পারে, আম চাষের নিকট আম সংগ্রহ করে সেটি সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করতে পারে। এতে করে কি হয়, আম পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ কি, এই যে পণ্য সংগ্রহ এবং সেটা চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানো, যে মধ্যবর্তী যে সময়টা, সেটা কিন্তু খুবই কম। কিন্তু এই আম যদি একটি বৃহৎ কোম্পানির মাধ্যমে ক্রেতাদের নিকট পৌঁছানো হতো, তাহলে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এর ফলে যে আম পচে যেত, যার কারণে ভোক্তারা
তাদের চাহিদা অনুযায়ী আম খেতে পারতো না। এরপর যেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা, অর্থাৎ আমাদের যে দ্রব্যগুলো প্রতিদিন প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই দ্রব্যগুলোর ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসার উপযুক্ত। কারণ কি, আমরা যেমন চাল ডালের কথা বলি, আমাদের যে তেল লবণের কথা বলি, এই সকল ব্যবসা প্রতিষ্ঠান মূলত এক মালিকানা ব্যবসায় দ্বারাই বেশি ভালো হয়। এখন তোমরা চিন্তা করতে পারো যে স্যার তেল তো উৎপাদন স্থির, তারা তো আর এক মালিকানা ব্যবসা, তারা তো কোম্পানি। আচ্ছা ঠিক আছে, ভাবলাম তেল উৎপাদন করে তিন কোম্পানি বা বসুন্ধরা বা রূপচাঁদা। তো এক্ষেত্রে এই বসুন্ধরা, তীর বা রূপচাঁদা তারা কিন্তু এই তেল সরাসরি তোমাকে দিচ্ছে না। সে কি করছে, তাদের ডিলারের নিকট দিচ্ছে। ডিলার কি করছে, এই মুদির দোকানদারের নিকট এগুলো পৌঁছে দিচ্ছে তেল, আর তুমি কি করছো, এই মুদির দোকানদারের নিকট থেকে ক্রয় করছো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করছে, এক মালিকানার যে ব্যবসায়ী আছে তিনি পালন করছে। অর্থাৎ নিত্য প্রয়োজন যে দ্রব্যগুলো রয়েছে সেক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, এরপরে যেটি রয়েছে প্রত্যক্ষ সেবা। হ্যাঁ, তো প্রত্যক্ষ সেবা বলতে আমরা কি বুঝি, যে সেবাটা পাওয়ার জন্য বা গ্রহণ করার জন্য সেবা গ্রহীতাকে সরাসরি উপস্থিত হতে হয়, তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। তো এটাকে আমরা কি বলতে পারি, যেমন লন্ড্রির কথা বলতে পারি, বা আমরা সেলুনের কথা বলতে পারি, বা আমরা হসপিটালের কথা বলতে পারি। তো সেলুনে কি করছে, চুল কাটানোর জন্য তোমাকে কিন্তু নিজেকে উপস্থিত হতে হবে। হ্যাঁ, তুমি কিন্তু ধরো যে সেলুন, হ্যাঁ, অর্থাৎ তিনি এক জায়গায়, অর্থাৎ সেলুনে যে তোমাকে চুল কেটে দেবে তিনি এক জায়গায়, তুমি আসে, তাহলে কিন্তু তুমি সেবা গ্রহণ করতে পারবে না। সেবা নেওয়ার জন্য তোমাকে সরাসরি এই সেলুনে গিয়ে উপস্থিত হতে হবে। অথবা আমরা ছোট ট্রান্সপোর্টেশনের কথা বলতে পারি। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে সরাসরি সেবা গ্রহীতার নিকট উপস্থিত হয়ে সেবা নিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো যে এক মালিকানার ব্যবসা টিকে থাকার কারণটা কি। অর্থাৎ বর্তমান যে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এক মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, কোন কোন কারণগুলোর জন্য এক মালিকানার ব্যবসা টিকে থাকে। প্রথম হচ্ছে সহজ গঠন, অর্থাৎ যেগুলো বলেছিলাম এক মালিকানার ব্যবসা গঠন করবার জন্য তোমাকে কোনো স্ট্রিক্ট রুলস ফলো করার দরকার নেই। হয়তো তুমি চাইলে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারো, এর জন্য সহজ গঠন। কিন্তু তুমি যেটা বললাম কিছুক্ষণ আগে, কোম্পানি গঠন করার জন্য হিউজ প্রসিডিউর ফলো করতে হবে। অর্থাৎ এই সহজ গঠন করার জন্য এক মালিকানার ব্যবসায় টিকে থাকে। এরপরে যেটি রয়েছে যে পরিচালনা নিয়ন্ত্রণের স্বাধীনতা, অর্থাৎ এক মালিকানার ব্যবসায় মালিক নিজে পরিচালনা করে থাকে এবং তিনি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে তার পরিবারের সদস্য বা তার আশেপাশের লোকজন তার উপর তাকে নির্ভর করতে হয় না। অর্থাৎ তিনি কি এক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে। এরপরে যেটি রয়েছে যে নমনীয়তার সুযোগ। হ্যাঁ, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমি যেটি গুরুত্বপূর্ণ জাস্ট সেগুলো তোমাদেরকে বলবো। এরপরে নমনীয়তার সুযোগ সেটি বলবো, অর্থাৎ এক মালিকানার ব্যবসায় কি হচ্ছে, যে কোনো সময় চাইলে পরিবর্তন আনার সম্ভব। অর্থাৎ তুমি তোমার দোকানে ধরো, রেস্টুরেন্টে ধরো যে 3টা আইটেম সেল করছো, 10টা আইটেম সেল করছো, তুমি চাইলে কাস্টমারের চাহিদা অনুযায়ী বা কনজিউমারের চাহিদা অনুযায়ী আরও 5টা প্রোডাক্ট অ্যাড করতে পারবে। হ্যাঁ, বা তুমি দেখছো যে তোমার যে 10টি প্রোডাক্ট রয়েছে, এই 10টির মধ্যে 5টি চাহিদা রয়েছে আর 5টি চাহিদা নেই। তুমি চাইলে যে 5টি চাহিদা নেই সেই 5টি প্রোডাক্ট তোমার রেস্টুরেন্ট থেকে বাদ দিতে পারবে। এক্ষেত্রে তোমাকে বিশেষ কোনো নিয়ম নীতির ফলো করার দরকার নেই। ওকে, এই জন্য এক মালিকানার ক্ষেত্র বৃহদায়তন ব্যবসার পাশাপাশি টিকে থাকে। এরপরে যেটি রয়েছে যে এখানে খেয়াল করো, একটি বানান ভুল রয়েছে, এখানে তালুক বসতে হবে, ঠিক আছে, এটা খেয়াল করবে তোমরা। আচ্ছা, ওকে, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি এই ক্লাসকে আজকে এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।